ইতিহাসে কিছু নাম কিন্তু বারবার ফিরে আসে, তাই না? আলেকজান্ডার দ্য গ্রেট নামটা শুনলেই কেমন একটা অনুভূতি হয়। একজন মানুষ যিনি একাই পুরো পৃথিবীর মানচিত্রটাই যেন নতুন করে এঁকে দিয়েছিলেন। চলুন আজ আমরা তার সেই অবিশ্বাস্য গল্পটাই শুনব। ভাবুন একবার, মাত্র 10টা বছর, এই সময়ের মধ্যে একজন মানুষ সেই সময়ের প্রায় পুরো দুনিয়াটাই জয় করে ফেলেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়, ইতিহাসের অন্যতম সেরা সামরিক অভিযানগুলোর একটা। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে? গ্রিসের মতো একটা ছোট্ট রাজ্যের মাত্র 20 বছরের এক তরুণ রাজা, সে কিভাবে সেই যুগের সুপার পাওয়ার মানে পারস্য সাম্রাজ্যকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো আলেকজান্ডারের এই গল্পটা কিন্তু ঠিক তার থেকে শুরু হয় না। এর শুরুটা করেছিলেন তার বাবা, ম্যাসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ। বলা যায় আলেকজান্ডার যে অপ্রতিরোধ্য অস্ত্রটা হাতে পেয়েছিলেন সেটা ফিলিপেরই তৈরি। দেখুন, রাজা ফিলিপ যা করলেন তা ছিল এক কথায় বৈপ্লবিক। তিনি ম্যাসিডোনিয়ার পুরো আর্মিটাকেই ঢেলে সাজালেন। পুরনো গ্রিক হপলাইট মডেলটা ছিল বেশ ধীরগতির, ভারী বর্ম, ছোট বর্ষা। ফিলিপ সেটা বদলে আনলেন এক নতুন ধরনের সৈন্যদল, যাদের নাম দেওয়া হলো ফ্যালাঞ্জিট। আর তাদের যুদ্ধ করার ধরন ওটা ছিল সময়ের থেকে অনেক এগিয়ে। আর এই নতুন সৈন্যদের মূল শক্তিটা কি ছিল জানেন? তাদের অস্ত্র সারিসা। ভাবা যায় প্রায় 18 ফুট লম্বা একটা বর্ষা, সাধারণ গ্রিক বর্ষার প্রায় দ্বিগুণ। যখন এই ফ্যালাংস বাহিনী সারিসা হাতে একসাথে এগিয়ে যেত, তাদের সামনে তৈরি হতো লোহার বর্ষার এক চলন্ত দেয়াল, যাকে ভেদ করা ছিল প্রায় অসম্ভব। ফিলিপ এই দুর্দান্ত সামরিক শক্তি ব্যবহার করে প্রথমে যা করলেন তা হলো সারাক্ষণ নিজেদের মধ্যে লড়তে থাকা গ্রিক রাজ্যগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসলেন। তার আসল লক্ষ্য ছিল আরও অনেক বড়, পারস্য সাম্রাজ্য আক্রমণ করা। সব প্রস্তুতিও প্রায় শেষ, কিন্তু ঠিক সেই সময়েই নিজেরই এক দেহরক্ষীর হাতে তিনি খুন হয়ে গেলেন। বাবার হঠাৎ মৃত্যুর পর সব দায়িত্ব এসে পড়ল মাত্র 20 বছর বয়সী আলেকজান্ডারের কাঁধে। সিংহাসন, দুর্ধর্ষ সেনাবাহিনী আর পারস্য জয়ের বিশাল পরিকল্পনা সবই তিনি পেয়ে গেলেন। আর ক্ষমতা পেয়েই তিনি দেখিয়ে দিলেন যে তিনি কোনো সাধারণ রাজা নন। থিবস শহরের মতো শক্তিশালী নগরীকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে সব বিদ্রোহীকে বুঝিয়ে দিলেন যে তার শাসনের বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি হতে পারে। আচ্ছা, এবার তাহলে আসল গল্প শুরু। বাবার অসমাপ্ত স্বপ্নটা সত্যি করতে আলেকজান্ডার তার বিশাল সেনাবাহিনী নিয়ে এশিয়া অভিমুখে রওনা দিলেন। এখান থেকেই শুরু তার সেই কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা। পারস্যের মাটিতে পা রাখার পরেই তার প্রথম বড় পরীক্ষাটা ছিল গ্রানিকাস নদীর তীরে। পারস্যের সেনাপতিরা একটা সহজ সুযোগ পেয়েছিল। তারা পোড়ামাটি নীতি নিয়ে আলেকজান্ডারের রসদ বন্ধ করে দিতে পারত, কিন্তু তারা সেটা না করে সরাসরি লড়ার সিদ্ধান্ত নিল। অন্যদিকে আলেকজান্ডারের উপদেষ্টারাও তাকে অপেক্ষা করতে বলছিল, কিন্তু তিনি কারো কথা শুনলেন না। সোজা নদী পার হয়ে এক ভয়ঙ্কর আক্রমণের নির্দেশ দিলেন। হ্যাঁ, এটা ছিল একটা বিশাল ঝুঁকি, কিন্তু এই ঝুঁকিটাই তাকে প্রথম বড় জয়টা এনে দেয়। এই বর্ণনাটা শুনলেই বোঝা যায় যে যুদ্ধটা কতটা ভয়ঙ্কর ছিল। ভাবুন, ঘোড়ার সাথে ঘোড়া, মানুষের সাথে মানুষ একেবারে জট পাকিয়ে গেছে। আর আলেকজান্ডার, তিনি কিন্তু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন না, তিনি ছিলেন একদম লড়াইয়ের মাঝখানে। এতটাই যে এই যুদ্ধেই তিনি প্রায় মরতে বসেছিলেন। গ্রানিকাসের পর এবার এলো সেই ফাইনাল শোডাউন, গগামেলার যুদ্ধ। এখানেই পারস্য সাম্রাজ্যের ভাগ্য নির্ধারিত হবে। একদিকে আলেকজান্ডারের প্রায় 47,000 সৈন্য, আর অন্যদিকে পারস্য সম্রাট তৃতীয় দারিয়াসের বিশাল বাহিনী, সংখ্যাটা প্রায় দ্বিগুণ। শুধু তাই নয়, তাদের ছিল বিখ্যাত ইমর্টালস আর সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, কাস্তে লাগানো রথ। তো সৈন্য সংখ্যায় প্রায় অর্ধেক হয়েও আলেকজান্ডার একটা মাস্টার প্ল্যান করলেন। তিনি প্রথমে তার বাহিনীকে ডান দিকে এমনভাবে সরালেন যেন তিনি ওদিক দিয়ে আক্রমণ করতে যাচ্ছেন। পারস্যের অশ্বারোহী বাহিনীও সেই টোপ গিলল, তারাও সরে গেল। আর ঠিক তখনই পারস্য বাহিনীর মাঝখানে একটা ফাঁক তৈরি হলো। আলেকজান্ডার ঠিক এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন। নিজের সেরা সৈন্য নিয়ে তিনি সোজা সেই ফাঁক দিয়ে ঢুকে পড়লেন। টার্গেট সরাসরি সম্রাট দারিয়াস। ভাবুন তো সেই দৃশ্যটা, আলেকজান্ডারকে নিজের দিকে আসতে দেখে সম্রাট দারিয়াসের স্নায়ু আর কাজ করল না। তিনি যুদ্ধক্ষেত্র থেকেই পালিয়ে গেলেন। আর রাজা যখন পালায় তখন সেনাবাহিনী কি আর যুদ্ধ করে? পুরো পারস্য বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। ব্যাস, একটা যুদ্ধেই শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা পারস্য সাম্রাজ্যের পতন ঘটল। ব্যাবিলন, সুসার মতো সব বড় বড় শহর আলেকজান্ডারের পায়ের নিচে চলে এলো। তো পারস্য এখন তার দখলে। অনেকেই হয়তো এখানেই থেমে যেত, কিন্তু তিনি আলেকজান্ডার, তার উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা ছিল না। এবার তার লক্ষ্য পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া।
তিনি তার ক্লান্ত সেনাবাহিনীকে নিয়ে আবার এক নতুন অভিযানে বেরোলেন, কিন্তু এই যাত্রাটা ছিল আগের থেকেও অনেক বেশি কঠিন আর লম্বা। দারিয়াসের পতনের পরের কয়েকটা বছর ছিল খুবই ঘটনাবহুল। একদিকে যেমন তিনি দারিয়াসের খুনি বেসাসকে ধরে এনে চরম শাস্তি দিলেন, তেমনি এক মদ্যপ অবস্থায় রাগের মাথায় নিজেরই এক বিশ্বস্ত সেনাপতি ক্লেটাসকে খুন করে বসলেন। এর মধ্যেই তিনি ব্যাকটেরিয়ার রাজকুমারী রুকসানাকে বিয়ে করে রাজনৈতিক সম্পর্কও গড়লেন, আর তারপর ভারতে এসে লড়লেন তার জীবনের অন্যতম কঠিন যুদ্ধ, রাজাপুরুর বিশাল হাতি বাহিনীর বিরুদ্ধে হাইডাসপিসের যুদ্ধ। কিন্তু এই দীর্ঘ অভিযানে তার সেনাবাহিনী ক্রমশ ক্লান্ত আর হতাশ হয়ে পড়ছিল। প্রায় 8 বছর ধরে তারা একটানা যুদ্ধ আর পথ চলেছে। তার উপর আলেকজান্ডারের চালচলনও বদলে যাচ্ছিল। তিনি পারস্যের রাজাদের মতো পোশাক পরতে শুরু করলেন, তাদের প্রথা মানতে শুরু করলেন। এটা তার ম্যাসিডোনিয়ান সৈন্যরা একদমই মেনে নিতে পারছিল না। আর পরিস্থিতি সবচেয়ে খারাপ হলো যখন তিনি গ্রিকদেরকে পারস্যের রীতিতে তাকে সেজদা করতে বললেন। এটা ছিল তাদের জন্য চরম অপমানের। শেষ পর্যন্ত সেই মুহূর্তটা এলো, ভারতের হাইফ্যাসিস নদীর তীরে এসে তার সেই অপরাজেয় সেনাবাহিনী, যারা কোনোদিন হারেনি, তারাই বিদ্রোহ করে বসল। তারা সাফ জানিয়ে দিল আর এক পাও নয়। ইতিহাসে প্রথমবারের মতো আলেকজান্ডারের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ালো কোনো শত্রু নয়, তার নিজেরই সেনাবাহিনী। সেনাদের চাপে তাকে ফিরতে তো হলোই, কিন্তু তার গল্পটা এখানেই যেন হঠাৎ করে থেমে যায়। আলেকজান্ডারের আকস্মিক মৃত্যু পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় আর রেখে যায় এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও খোঁজা হয়। তাহলে আলেকজান্ডারের মৃত্যুর পর তার এত বড় সাম্রাজ্যের কি হলো? সত্যি বলতে কিছুই হলো না। যে সাম্রাজ্যটা শুধুমাত্র তার ব্যক্তিত্ব আর ইচ্ছাশক্তির উপর দাঁড়িয়েছিল, সেটা তার মৃত্যুর সাথে সাথে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তার সেনাপতিরা, যারা একসাথে যুদ্ধ করেছিল, তারাই এখন একে অপরের শত্রু হয়ে উঠল। সাম্রাজ্যটা ভাগাভাগি হয়ে গেল তাদের মধ্যে। মিশর পেলেন টলেমি, পারস্য নিলেন সেলুকাস, আর ম্যাসিডোনিয়া, গ্রিস গেল অ্যান্টিগোনাসের ভাগে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? যখন তিনি মারা যান, তার বয়স ছিল মাত্র 32 বছর। মাত্র 32। ব্যাবিলনে হঠাৎ এক জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই বিজেতার জীবন শেষ হয়ে যায়। তার মাথায় ছিল আরও কত নতুন নতুন অভিযানের পরিকল্পনা, কিন্তু সবই অসমাপ্ত থেকে গেল। আর তিনি কোনো উত্তরাধিকারীও ঠিক করে যাননি। ফলে তার বিশাল সাম্রাজ্য ডুবে গেল এক গভীর বিশৃঙ্খলার মধ্যে। কিন্তু আলেকজান্ডারের আসল প্রভাবটা হয়তো শুধু রাজ্য জয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার সবচেয়ে বড় অবদান ছিল সাংস্কৃতিক। তার এই অভিযানের ফলে শর্ক আর পশ্চিম যেন এক হয়ে গিয়েছিল। পুরনো দুনিয়া ভেঙে জন্ম নিয়েছিল এক নতুন যুগ, হেলেনিস্টিক যুগ। এই সময়ই গ্রিক ভাষা, তাদের সংস্কৃতি, তাদের বিজ্ঞান আর দর্শন ছড়িয়ে পড়েছিল মিশর থেকে শুরু করে একেবারে ভারত পর্যন্ত। তাহলে শেষ পর্যন্ত আমরা আলেকজান্ডারকে কি বলবো? একজন মহান নেতা যিনি পৃথিবীর নানা সংস্কৃতিকে এক সূত্রে বাঁধার স্বপ্ন দেখেছিলেন, নাকি একজন নিষ্ঠুর স্বৈর শাসক যার আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল? এই প্রশ্নটা আজও আমাদের ভাবায়, আর সম্ভবত ইতিহাসেও এর কোনো এক কথার উত্তর নেই।